ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ব্লকেড। আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতার কথা জানালেন এলজিআরডি উপদেষ্টা। চোরতন্ত্রের রাজনীতিকরা পালিয়েছেন, ব্যবসায়ীরা চুপচাপ, আমলারা বহাল তবিয়তে, বলেছেন ডক্টর দেবপ্রিয়। কারাগারে পাঠানো হলো নুসরাত ফারিয়াকে, সুনির্দিষ্ট মামলা থাকাতেই এ পদক্ষেপ, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘটনায় বিব্রত ফারুকী। আওয়ামীপন্থী 61 আইনজীবীর জামিনের স্থগিতাদেশ হাইকোর্টে বহাল, 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 4 দিনের বিক্ষোভ শেষে নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন করেছে ঢাকাবাসী। এতে নগর ভবনের আশেপাশের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ। দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ নেওয়ার মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে না দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ইশরাক হোসেনের সমর্থকদের মিছিল, স্লোগানে মুখর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা। ফুলবাড়িয়া থেকে পুলিশ সদর দপ্তর, গোলাপশাহ মাজার, গুলিস্তান পুরোটাই দখলে তাদের। জনতার ঢল নগর ভবন অভিমুখে। ঢাকা দক্ষিণ থেকে বিএনপি নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে গত 4 দিন ধরে চলছে বিক্ষোভ সমাবেশ। আদালতের নির্দেশনা ও নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র হিসেবে শপথে গড়িমসি করছে বলে অভিযোগ তার সমর্থকদের। আমরা লালবাগের মানুষ, যদি প্রয়োজন হয় রক্ত দিব। আমরা লালবাগের ছেলে ইশরাকের জন্য রক্ত দিতে প্রস্তুত। আমাদের কোনো লাশ দাফন করতে টাকা লাগতো না, তারপর শেষে আমাদের এখন 4000 টাকা নেই। ইশরাক হোসেন আসলে আমাদের লাশ দাফন করা ফ্রি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সকাল গড়িয়ে দুপুর ক্রমেই উত্তাল হতে থাকে নগর ভবনের সম্মুখ ভাগ। সরকার ইশরাক হোসেনকে অবিলম্বে শপথের উদ্যোগ না নিলে ঢাকাকে জনবিচ্ছিন্ন করার হুঁশিয়ারিও উচ্চারণ হয়। শপথ না করায় তাহলে আমরা সারা বাংলাদেশের গেট, ঢাকা যাত্রাবাড়ি 8টা বিভাগের গেট আমরা বন্ধ করে দেব। আমাদের মেয়রকে যতক্ষণ না পর্যন্ত শপথ বাক্য পাঠ করানো হবে ততক্ষণ আমরা রাজপথে অবস্থান নেব। গত 27 মার্চ ট্রাইব্যুনালের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শেখ ফজলেনুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পর গত 22 এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মহিব, আজকে নগর ভবন ব্লকেট কর্মসূচি সম্পর্কে জানাবেন। পেছনের দিকে তাকালেই কিন্তু কিছুটা অনুমান করা যায়। সকাল থেকে মিছিল আসছে, খন্ড খন্ড মিছিলে অনেকটা সয়লাভ হয়ে গেছে এই নগর ভবনের সামনের সড়ক। এই মুহূর্তে নগরবাসী যেটি বারবার বলছেন যে আদালত যেই রায় দিয়েছে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে নির্বাচিত ঘোষণা করে, সেই রায়ের পরে নির্বাচন কমিশন থেকেও গেজেট প্রকাশিত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঢাকা দক্ষিণ আওতাধীন যেসব মানুষ রয়েছেন, যেসব ভোটার রয়েছেন, যেসব অধিবাসী রয়েছেন, তারা যদি এই প্রতিবাদ ততক্ষণ পর্যন্ত তারা রাজপথেই এবং এই যে আন্দোলনরত মানুষ তারা কিন্তু যেটি বলছেন যে এই মেয়র হিসাবে ইশরাক হোসেনকে
দায়িত্ব গ্রহণে প্রধান বাধা হিসেবে তারা দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে, এবং তারই কালক্ষেপণ এবং চিঠি চালাচালির যে বিষয়টি সেটি অনেকটা ষড়যন্ত্রমূলক হিসাবে মনে করছেন তারা। এবং তারা বলছেন যে সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যেমন কর্মবিরতি পালন করছেন, একই সঙ্গে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এসে এই নগর ভবনের বিশেষ করে সার্বিক কার্যক্রম অনেকটাই স্থবির পরিষেবা সেটি নিশ্চিত করতে হলে সাদেক হোসেন খোসার সুযোগ পেলে ইরশাদ হোসেনকেই মেয়র স্থানে দিতে। মুহিব, আপনাকে ধন্যবাদ। আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতা থাকায় ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্দোলনের জন্য জনভোগান্তি হচ্ছে উল্লেখ করে তিনি তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানান। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন এলজিআরডি উপদেষ্টা। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কি কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। তো রিটের বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই। যারা সেখানে আন্দোলন করছেন আমরা দেখেছি বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী। আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি এবং ভোগান্তিটা শুধুমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়। আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে হাইকোর্টে বিচারাধীন আছে, হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন এবং ধৈর্য ধরবেন আর কি। বিএনপি ক্ষমতায় গেলে স্কুল হান্টের মাধ্যমে খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার নানা পরিকল্পনার কথা জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। 18 মে লন্ডনের অভিজাত মিলেনিয়াম হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। বাংলাদেশের মুখে উজ্জ্বল করেছিল 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর লন্ডনে কোনো অনুষ্ঠানে ভাষণ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে রাজনৈতিক বক্তব্য না রেখে দেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বক্তব্যের শুরুতে প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনের প্রতি ভালোবাসা ও অবদানের কথা স্মরণ করেন তিনি। লন্ডনে বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে আরাফাত রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড়রাও অংশ নিয়ে থাকেন এই টুর্নামেন্টে। 2024-এর চ্যাম্পিয়ন টিম হবিগঞ্জ ফাইটার এবং রানার আপ টিম গ্রেটার ফরিদপুর দলের বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন তারেক রহমান। এদিকে তারেক রহমান বক্তব্যে আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খেলোয়াড় তৈরি করার জন্য স্কুল পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট খুঁজে বের করা হবে। আমরা বাংলাদেশের শিক্ষাটাকে বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে যে শিক্ষাটা, এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে তুলতে চাই। সেটি কি? সেটি হচ্ছে যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে, রাত দিন পড়ালেখা করবে, এটা কেমন কথা? যেই ছেলেটা খেলাধুলা করবে তাকে যদি পড়ালেখার ভালো সুযোগ করে দেওয়া যায় তার কিন্তু পড়ালেখাটাও ভালো হবে। কাজেই পড়ালেখায় ভালো করতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে। এছাড়াও তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার বিষয়ে আরো বেশি জোর দেওয়া প্রয়োজন। লন্ডনের উদাহরণ টেনে বলেন, ঢাকার প্রতি 2 ওয়ার্ডে একটি সবুজ মাঠ তৈরি করা হবে যাতে শিশুরা সোশ্যাল মিডিয়ায় আসক্ত না হয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট হন। ঢাকা শহরে আমাদের 100টা ওয়ার্ড। আমরা কি একটা জিনিস করতে পারি না? আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি, অন্তত প্রতি 2টো ওয়ার্ডের মাঝখানে 2 বিঘা না 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই,
একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে, মুরব্বীরা বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন। এখন যে আমরা ছেলেদেরকে বলছি, ছেলেমেয়েদেরকে বলছি যে খেলাধুলা করতে হবে, বাচ্চারা খেলবেই বা করতে, মাটি তো নাই। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সরফরাজ আহমেদ শরফুর পরিচালনায় ও আবু নাসের শেখের সভাপতিত্বে অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন ফারুক হোসাইন, আমিন ইসলাম, তুহিন মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে তারেক রহমান প্রায় 20 মিনিটের মতো বক্তব্য রাখেন। তার বক্তব্যে তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার জন্য সবকিছু করতে চান তিনি। এছাড়াও দেশে দ্রুততম সময়ে নির্বাচনেরও দাবি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। আওয়ামী লীগ সরকারকে চোরতন্ত্র আখ্যা দিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ব্যবসায়ীরা এখন চুপচাপ আর আমলারা আছেন বহাল তবিয়তে। রাজধানীর একটি হোটেলে এসজিডি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আগামী বাজেট নিয়ে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই সরকারের মধ্যমেয়াদী কোনো পরিকল্পনা নেই। আগের সরকারের ফিসক্যাল কাঠামোর উপর দাঁড়িয়েই আসছে নতুন বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে সবার সাথে যে আলোচনা করা দরকার ছিল সরকারের পক্ষ থেকে তা দেখা যায়নি। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 4% এবং করভিত্তিক জিডিপি অনুপাত 10%-এর নিচে থাকবে বলেও মনে করেন তিনি। অর্থনৈতিক সংস্কারে সরকারের সমন্বয়তা, স্বচ্ছতা ও সহযোগিতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন দেবপ্রিয়। বৈঠকে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, পাচার করা অর্থের আকার অনেক বড়, সেটাকে ফেরত আনতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য তার। অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে ভোরে তাকে রাজধানীর ভাটারা থানা থেকে আদালতে নেওয়া হয়। প্রতিবেদন সাপেক্ষে আগামী বৃহস্পতিবার পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে জুলাই গণঅভ্যুত্থানের সময় ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। মুজিব বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তিনি 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি। নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরয়ার ফারুকী। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা। স্ট্যাটাসে তিনি লেখেন, সাধারণত চেষ্টা করেন মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু নিজের তো একটা পরিচয় আছে। তিনি নিজেও এই ইন্ডাস্ট্রিরই মানুষ। 2 দিন পর সেখানেই ফিরে যাবেন। নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো। সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে সরকারের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রসঙ্গে টেনে এনে ফারুকী লেখেন, ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় তার নজরে আসেনি, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে বলেও মন্তব্য করেন মুস্তফা সরয়ার ফারুকী। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে ঈদ উল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ যেন ভোগান্তির শিকার না হয় এজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন গ্রেফতার না হয় তা নিশ্চিত করা হচ্ছে। জানান, অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি। মামলা আছে কি না তা নয়, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে একটি
নীতি আছে তা মানা হয়েছে। উপদেষ্টা জানান, গরুর হাটের ভেতরে ট্রাক নিয়ে তারপর পশু নামাতে হবে। আগেই ট্রাকের সামনে ব্যানার দিতে হবে যে কোন হাটে নেওয়া হবে। আগামী বছর থেকে 5% হাসিলের বদলে 4% নেবার অনুরোধ করা হয়েছে। ঈদের আগে 5 দিন ও পরে 3 দিন ব্ল্যাকহেড চলাচল বন্ধ থাকবে। ট্রাক বা নৌযানে অতিরিক্ত পশু পরিবহন করা যাবে না। অযৌক্তিক দাবি নিয়ে কেউ সড়কে নামলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। সড়ক অবরোধ করে মানুষের ভোগান্তি যেন কেউ না করে সে ব্যাপারেও সতর্ক করে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। না, গতকালে ওনার এগেস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নাই। ইনভেস্টিগেশন শেষ হইলে ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। আওয়ামীপন্থী 61 জন আইনজীবী জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। সেই সাথে 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশও দেন আপিল বিভাগ। সোমবার সকালে জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বিভাগ চেম্বার আদালতের দেয়া জামিন স্থগিতের আদেশ বহাল রাখেন। এর আগে সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় 22 এপ্রিল আওয়ামীপন্থী 61 জন আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের উপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী 144 আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে 115 আইনজীবী উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিন নেন। বাংলা ভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক শাফিন খান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মগবাজারে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 19 বছরেরও বেশি সময় ধরে বাংলা ভিশনে একনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। শাফিন খানের জন্ম ও বেড়ে ওঠা সাতক্ষীরা শহরের মুঞ্জিতপুরে। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে বাংলা ভিশন পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। ঢাকায় জানাজা শেষে সাতক্ষীরায় নিজ শহরে দাফন করা হবে তাকে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ব্লকেট আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতার কথা জানালেন এলজিআরডি উপদেষ্টা। চোরতন্ত্রের রাজনীতিকরা পালিয়েছেন, ব্যবসায়ীরা চুপচাপ, আমলারা বহাল তবিয়তে, বলেছেন ডক্টর দেবপ্রিয়। কারাগারে পাঠানো হলো নুসরাত ফারিয়াকে, সুনির্দিষ্ট মামলা থাকাতে পদক্ষেপ, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘটনায় বিব্রত ফারুকী। আওয়ামীপন্থী 61 আইনজীবী জামিনের স্থগিতাদেশ হাইকোর্টে বহাল। 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়। এর আগে 3টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।